হ্যাঁ, তাহলে কি একটা উদাহরণ লিখেছিলাম বলতো? উদাহরণটা লিখেছিলাম যে হি উই ওয়েন্ট ইনটু দ্য রুম। উই ওয়েন্ট ইনটু দ্য রুম। শেষে কারা কারা জয়েন করলে? শেষে কারা কারা জয়েন করেছো একটু বলো। আচ্ছা, এখানে প্রিপোজিশন, আজকে যে টপিকটা আমাদের পড়াচ্ছি সেটা যে প্রিপোজিশন। প্রিপোজিশন কাকে বলে? তো প্রিপোজিশন কাকে বলে তো আমরা দেখলাম যে যে শব্দ নাউন বা প্রোনাউন বা স্থানীয় শব্দের আগে বসে এবং বাক্যের সঙ্গে যখন কোনো সম্পর্ককে যখন বুঝিয়ে দেয়, তখন তাকে আমরা বলি প্রিপোজিশন। এইটা লেখা হয়েছে প্রত্যেকের, এই যেটা লিখে দিলাম একটু আগে। প্রিপোজিশনের যে সংজ্ঞাটা লিখে দিলাম আগে, এটা লেখা হয়েছে প্রত্যেকের। লেখা হয়েছে প্রত্যেকের আগের লেখাটা। এবার দেখো প্রিপোজিশন কত প্রকারের হয়, প্রকারভেদটা দেখো। প্রিপোজিশন কত প্রকারের হয়, তো এর সম্পর্কে জানতে গেলে আমাদেরকে প্রথম কিছু উদাহরণ দেখতে হবে। কিছু উদাহরণের মধ্যে একটা উদাহরণ আমি দিলাম যে উই ওয়েন্ট ইনটু দ্য রুম, এখানে ইনটুটা হচ্ছে প্রিপোজিশন। সেরকম আর একটা উদাহরণ দিই, আই ওয়েন্ট টু হিম। আই ওয়েন্ট টু হিম, তো এখানে বলো প্রিপোজিশন কোনটা? এর মধ্যে প্রিপোজিশন কোনটা? টু। অর্থাৎ এখানেও দেখলাম যে অ্যাডজেক্টিভের নাউনের সঙ্গে যখন কোনো দোষ গুণ বোঝাচ্ছে, তখন তাহাদিগকে অর্থে বোঝাতে আমরা কিন্তু কি ব্যবহার করছি? প্রিপোজিশন কিন্তু ব্যবহার করছি, অর্থাৎ গুণ বোঝানোর জন্য। হি ওয়েন্ট টু হিম মানে কি? এর বাংলা অর্থ কি বলতো? আই ওয়েন্ট টু হিম, বলো। আই ওয়েন্ট টু হিম এই অর্থটার দ্বারা কি বোঝাচ্ছে? হ্যাঁ, আই ওয়েন্ট মানে কি? আমি গিয়েছিলাম, টু হিম তার, হ্যাঁ তার সঙ্গে আমি গিয়েছিলাম। এটা পূর্ণ নিহিত অর্থটা বোঝাচ্ছে না, এখানে কিন্তু অ্যাডজেক্টিভটাকে তোমাকে ব্যবহার করতে হবে। এখানে কিন্তু দেখো এটার মধ্যে কিন্তু কোনো দোষ গুণ বোঝাচ্ছে না। আগের উদাহরণটা যেমন দেখলাম যে উই ওয়েন্ট ইনটু দ্য রুম, আমরা বাড়ির ভেতরে প্রবেশ করলাম, মানে রুমের ভেতরে প্রবেশ করলাম, তাহলে এখানে বোঝাচ্ছে যে ইনটু মানে ভেতরে প্রবেশ করা বোঝাচ্ছে বলেই কিন্তু এখানে একটা প্রিপোজিশন ব্যবহৃত হচ্ছে। সেরকম দেখো এই যে উদাহরণটা দিলাম, আই ওয়েন্ট টু হিম, আমি তার সঙ্গে গিয়েছিলাম। আর তার সঙ্গে গিয়েছিলাম কথাটা আছে, কিন্তু কোথায় গিয়েছিল এটা কিন্তু উজ্জ্ব আছে। অর্থাৎ এই জায়গাটায় কিন্তু আমাদেরকে কিন্তু পরীক্ষার সময় কিন্তু বুঝে নিতে হবে যে আই ওয়েন্টের পরে কি বসবে। দেখো ওয়েন্টের পরে দেখো ইনটু বসছে, আবার ওয়েন্টের পরে টুও বসছে, তাহলে এই দুটোর মধ্যে তফাৎ কোনটা? উই ওয়েন্ট ইনটু দ্য রুম, আবার লিখছি আই ওয়েন্ট টু হিম, তাহলে এই দুটোর মধ্যে তফাৎ কোনটা? অর্থাৎ হ্যাঁ, আমরা সবাই মিলে বাড়ির ভেতরে প্রবেশ করছি, বাড়ির ভেতরের মধ্যে প্রবেশ করছি, আর আমি একা প্রবেশ করছি। এটা কিন্তু বাড়ির ভেতরে বলে দেয়নি, দেখো এখানে কোনো জায়গায় উল্লেখ করা আছে? এখানে কোনো নাউন দেওয়া আছে? নাউন, এখানে নাউন প্রোনাউনের কোনো দোষ গুণ বোঝাচ্ছে এই ওয়ার্ডটার মধ্যে? এরকম যখন পরীক্ষাতে তোমরা যখন দেখতে পাবে,
তখন কিন্তু টু কিন্তু বসাবে। যখন দেখবে যে সেখানে নাউন বোঝাচ্ছে না, প্রোনাউন বোঝাচ্ছে না, বাক্যের কোনো অন্তর্নিহিত অর্থ বোঝাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু টু হয়। আর ইনটু কখন হয়? যখন কোনো কিছু একসাথে করা বোঝায়, কোনো জায়গায় যাওয়া বোঝায়, সেটা সকলে মিলে, সেটা বোঝায় ইনটু। এটুকু কাউরি অসুবিধা আছে না? নেই বলো? এটুকু সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ। আর একবার হচ্ছে যে যখন আমরা সবাই একসাথে কোনো কিছু কাজ করব, সেই কাজটা করা বোঝাবে নাউন বা প্রোনাউনের সহিত, সেক্ষেত্রে ইনটু বসে। আর টু কখন বসে? যখন আমি একাই যখন কাজটা করব, অর্থাৎ আমি একাই কোনো একটা জায়গায় গেলাম, যেমন একটু উদাহরণ দিয়ে বোঝালাম যে আই ওয়েন্ট টু হিম, আমি তার সাথে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম এটা কিন্তু বোঝাচ্ছে না, সেটা কিন্তু একটা উজ্জ্ব থেকে যাচ্ছে সেই বাক্যের অর্থটা, তো সেক্ষেত্রে কিন্তু টু বসায়। বুঝতে পেরেছি? তখন সেখানে টু বসবে। ওকে, বেশ। এবার দেখো, এবার যেটা দেখবো আমরা, সেটা হচ্ছে এটা লিখে নিও কিন্তু খাতাতে সঙ্গে সঙ্গে, না হলে এটা ফোন দিয়ে পড়াচ্ছি তো পিপিটিটা থাকবে না, চলে যাচ্ছে। এবার আমরা বোঝাবো যে একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা লিখে নাও, প্রত্যেকে খাতাতে লিখে নাও, তাহলে থেকে যাবে। এটা কিন্তু কোনো পিডিএফ নেই এই ভিডিওর। সি ইজ, সি ইজ প্যাশনেট অ্যাবাউট সুইমিং। প্যাশনেট, পি এ এস 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 আই ও এন এ টি ই। সি ইজ প্যাশনেট অ্যাবাউট এ, হ্যাঁ প্যাশনেট মানে হচ্ছে আগ্রহ। আগ্রহ মানে তোমার কোনো জিনিসের প্রতি আগ্রহ, বলে না যে আই থিঙ্ক টু বাই ইন প্যাশনেট। প্যাশনেট কথাটি মানে লিখে রাখো যদি বুঝতে না পারো, আগ্রহ। তাহলে সি ইজ প্যাশনেট অ্যাবাউট, এ বি ও ইউটি, অ্যাবাউট সুইমিং, এস ডব্লিউ আই এম এম আই এন জি। এটা মানে কি বলো? আমি তো বলে দিলাম যে প্যাশনেট মানে হচ্ছে আগ্রহ। এবারে তোমরা বলো যে পুরো মানেটা কি? হ্যাঁ, সে সাঁতার কাটতে আগ্রহী। সহজ কথায় যদি মনে রাখি আমরা এই লাইনটার অর্থ, সে সাঁতার কাটতে আগ্রহী। তাহলে বলো এই শব্দ, এই অর্থটার মধ্যে এমন কোন অর্থটা বোঝাচ্ছে যে অ্যাডজেক্টিভের, নাউনের দোষ গুণ বোঝাচ্ছে? আগে যেমন কিন্তু কোনো দোষ গুণ ছিল না, আই ওয়েন্ট টু হিম, কিন্তু এখানে কাউরির গুণ বোঝাচ্ছে। হ্যাঁ কারেক্ট, আগ্রহী, প্যাশনেট। এই যে প্যাশনেট, প্যাশনেটের পরে কি বসছে? অ্যাবাউট। অ্যাবাউট মানে কি? প্রতি। আমি, হ্যাঁ, অ্যাবাউট মানে সম্পর্কে বা প্রতি। যেমন হচ্ছে সে, সে সাঁতার কাটতে আগ্রহী। তাহলে যদি আগ্রহী না থাকে তাহলে সে সাঁতার কাটবে না। তাই তার আমি গুণটা বোঝাচ্ছি, সে সাঁতার কাটতে আগ্রহী, সে ভালো সাঁতার কাটতে জানে, এটা তার গুণ। তাহলে এই গুণটার পরে কিসে কি বসে? অ্যাবাউট। এরকম যদি কোনো বাক্যে থাকে তাহলে বুঝে যাবে। যেমন একটা উদাহরণ আমি বলছি, যে রবীন্দ্রনাথ ঠাকুর ইজ এ প্যাশনেট অ্যাবাউট অফ রাইটিং, রাইটিং অফ দ্য সনেটস। মানে কি? যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লেখার প্রতি আগ্রহী। তাহলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গুণটা কি বোঝাচ্ছে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গুণ কি বোঝাচ্ছে? কারণ উনি হচ্ছেন একজন, হ্যাঁ উনি, তার মানে উনি হচ্ছেন একজন লেখক। আমরা যদি সহজ কথাই বলতে যাই, তাহলে উনি একজন লেখক। তাহলে লেখকরা কি কিসের প্রতি আগ্রহী থাকে? লেখার প্রতি আগ্রহী থাকে।
কেউ যদি সাঁতার কাটার প্রতি আগ্রহী থাকে তখন তাকে আমরা কি বলবো, সাঁতারু বা সুইমিং। দেখো এখানে সুইমিং লেখা আছে। কেউ যদি গানের প্রতি আগ্রহী থাকে তাদেরকে আমরা কি বলবো, সিঙ্গিং। তাহলে এরকম গুণের প্রতি, লেখার প্রতি, সাঁতার কাটার প্রতি, কোনো কাজের প্রতি যদি বোঝাই তাহলে কিন্তু বসবে অ্যাবাউট। আজ থেকে মনে রেখে দাও। এরকম উদাহরণ যখন আমরা প্র্যাকটিস করব। হ্যাঁ বলো। হ্যাঁ, অ্যাবাউট রাইটিং ইন দ্য সনেট। রাইটিং ইন দ্য সনেট। সনেট মানে কবিতায় বোঝাচ্ছে সেটা। তো তাহলে সনেট, ইন দ্য সনেট, ইন দ্য সনেট, ইন দ্য সনেট, সনেট। এরকম যখনই কোনো কিছু বোঝাবে তখন আমরা সেটা কিন্তু পরীক্ষার সময় কিন্তু আর কিচ্ছু ভাববো না, এবার বসিয়ে দেবে। বলে এইটুকু বুঝতে পেরেছো না পারোনি? যদি বুঝে, যদি কেউ বুঝে থাকো তাহলে বলো হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, যদি বলো যে না স্যার বুঝতে পারিনি তাতেও বলতে পারো। হ্যাঁ রিপিট বললাম, ওই যে যখনই নাউনের দোষ গুণ বোঝাবে সেটা আগ্রহী ক্ষেত্রে তার আগে আমরা এবাউট বসাবো। যদি দোষ গুণ না বোঝানোর জন্য যদি সেটার কোনো অর্থ অর্থনিহিত কোনো বাক্য থাকে অথচ কোনো অর্থ নেই, সেক্ষেত্রে আমাদের টু বসবে। আর যদি দুইয়ের মধ্যবর্তী হয়, দুইয়ের মধ্যবর্তী হয় মানে সেটা কোনো কবিতা, সেটা কোনো বাড়িতে প্রবেশ করার প্রতি বা একসাথে দুইয়ের প্রতি, সেক্ষেত্রে কিন্তু আমরা ইনটু বসাবো। হ্যাঁ কোন জায়গাটা বলতে হবে? যখন নাউনের দোষ গুণ নিজস্ব আগ্রহী বোঝাবে তখন সেক্ষেত্রে অ্যাবাউট। যখন বাক্যের অন্তর্নিহিত অর্থ বোঝাবে না, অর্থাৎ বাক্যটা ওখানেই অন্ত সমাপ্ত, সেক্ষেত্রে টু। আর যখন দুইয়ের মধ্যবর্তী যখন কোনো কিছু বোঝাবে সেক্ষেত্রে ইনটু। এটুকুই আমরা কিন্তু উদাহরণ। হ্যাঁ ইনটুটা হচ্ছে যে যখনই কোনো দুইয়ের মধ্যবর্তী যখন কোনো কিছু অর্থ যখন বোঝাবে তখন সেটা কিন্তু ইনটু। আমি এটা পিডিএফ দিয়ে দেবো, এটা লেখার দরকার নেই, আমি লিখেছি মনে আগে দেখবে। ইলেকট্রিসিটি যাওয়ার জন্য কম্পিউটার থেকে আমি এটা মোবাইলে ক্লাস করাচ্ছি, নাহলে প্রথম থেকেই লেখা ছিল এই মানেটা, প্রিপোজিশন কাকে বলে, উদাহরণটা। তো তোমরা যখন ক্লাসের শেষে পিডিএফ পাবে তখন সবগুলো লেখা থাকবে, তখন সেখান থেকে একটু দেখে নিও। নেক্সট, এবার জানবো আমরা কিছু প্রিপোজিশনের শ্রেণীবিভাগ। শ্রেণীবিভাগগুলো পরপর খাতায় লিখে নাও, আমি এক একটা করে বলছি, পরপর কিন্তু তোমরা খাতাতে লিখে নাও। এবং একটা করে বলবো, তার কি কি উদাহরণ হবে সেই উদাহরণগুলো কিন্তু বলে দিচ্ছি। দেখো প্রথম, আগে প্রিপোজিশন পড়িয়েছি পাকে। আমরা আর্টিকেল পড়াইনি, আর্টিকেলটা একদিনে হয়ে যাবে, আর্টিকেল সবাই পারবে, এন দি। পরীক্ষার সময় আর্টিকেল অসুবিধা হবে না। কিন্তু প্রিপোজিশনটা অনেকেই কনফিউজ হয়ে যায় যে কোন জায়গাতে কি বসাবো না বসাবো, ওই জন্য আজকে এই ক্লাসটা নিলাম। আজকে আমাদের কিন্তু গ্রামারের প্রথম ক্লাস, ইংরাজি আমাদের আনসিন, আনসিন গুলো কিন্তু আমি আর করাচ্ছি না, বাড়িতে প্র্যাকটিস করবে, ওই প্র্যাকটিস করা আনসিন দিয়ে দিয়েছি আমি কিন্তু। ওইগুলো বাড়িতে সিনোনিমস অ্যান্টোনিমস এগুলো মুখস্থ করতে আমি বলেছি, আগের দিন মুখস্থ করতে বলিনি, আমি বলেছি যে প্রত্যেক দিন 10টা করে সিনোনিমস 10টা করে অ্যান্টোনিমস দেখে রাখবে। প্রতিদিন, প্রতিদিন কিন্তু এটা এটা একদিনের ব্যাপার নয়। তাহলে যতগুলো আমার পিডিএফ আছে, পিডিএফ এ যতগুলো সিনোনিমস অ্যান্টোনিমস দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু ভালোভাবে দেখবে, ওখান থেকেই তোমরা পরীক্ষায় অর্থ পেয়ে যাবে। তো আজকে আমাদের গ্রামারের প্রথম ক্লাস শুরু হয়েছে। প্রথমে যে টপিকটা দিয়ে শুরু করলাম, সব প্রত্যেকেরই হয়তো একটা ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে প্রিপোজিশন। আমরা আর্টিকেল শুরু করতে পারতাম কিন্তু আর্টিকেল কম বেশি পরীক্ষায় প্রত্যেকেই করতে পারবে।
যে দি কোথায় বসে, এ কোথায় বসে, অ্যান কোথায় বসে, এটা হয়তো আমরা জানি যে ভায়োলের মতো উচ্চারণের ক্ষেত্রে আমরা কি বসাবো, যখন ভায়োলের মতো উচ্চারণ হবে সেক্ষেত্রে আমরা বসবো অ্যান, আর এ উচ্চারণ হবে সেটা যখন কনসোনেন্ট থাকবে। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, ভায়োল থাকলেও সেক্ষেত্রে এ বসে, তাই তো? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে উজ্জ্ব থাকে, কিছু কিছু ক্ষেত্রে ওটা হয়তো আমরা পরে বোঝাবো ওটা। আর দি বসে যে পৃথিবীতে কেবলমাত্র একটাই মাত্র বস্তু থাকে, সেটা দি বসে। ওকে, এটুকু আমাদের মনে রাখতে হবে, এটুকু মনে রাখলে হয়তো পরীক্ষার সময় আমরা করতে পারবো। তো প্রিপোজিশন, এবারে প্রিপোজিশনের যে জায়গাটাতে আমরা পড়ালাম, প্রথমেই প্রিপোজিশন কাকে বলে আমরা শিখলাম, প্রিপোজিশনের উদাহরণ দেখলাম। এবার প্রিপোজিশনের কিছু ভাগ দেখব। তো ভাগ করার আগে একটা জিনিস তোমাদের খাতাতে লিখে নিতে হবে, লিখে নাও প্রত্যেকে। যখন কোনো ভার্বের সঙ্গে যখন কোনো ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা হয়, সে অর্থে জিরান্ড ব্যবহার করা হয়। দেখো, যখন কোনো ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা হয় সেক্ষেত্রে জিরান্ট ব্যবহার করা হয়। জিরান্ট মানে বুঝছো? জিরান্ট, হ্যাঁ, যখন কোনো যখন কোনো ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা হয় সেক্ষেত্রে জিরান্ট ব্যবহৃত হয়। সেক্ষেত্রে জিরান্ট ব্যবহৃত হয়। জিরান্ট মানে কি? জিরান্ট মানে হচ্ছে, জিরান হয় স্পেলিংটা বলছি, GENERUND। না না, GENERUND, জিরান্ট, হ্যাঁ। জিরান্ট, জিরান্ট কথাটা আজকে শুনছি না আগে শুনেছি কোথাও? আজকে শুনলে। আর কেউ বাকি জন? আজকে শুনেছো? বাকিরা কি বলছো? বাকিরা জিরান্ট শব্দটা কোথাও শুনেছো না আজকেই শুনছো এই ক্লাসে? আজকেই শুনছো, বেশ। হ্যাঁ, এইটা জিরান, জিরান, GERENUND, এই তো এইটা GERENUND, জিরান্ট। হ্যাঁ, জিরান্ট, GERENUND। তো জিরান্ট হচ্ছে যে কোনো বাক্যের যখন সম্পর্কিত অর্থ বোঝায়, অর্থাৎ আই ওয়াজ গোয়িং টু স্কুল মানে কি? আই ওয়াজ গোয়িং টু স্কুল মানে আমি স্কুলের দিকে যাচ্ছি। তাহলে এখানের মধ্যে কোন বাক্যটা বলো তো অর্থ হচ্ছে? কোনো বাক্যের কোনো বাক্যের অন্তর্নিহিত অর্থের দিক বোঝালে সেক্ষেত্রে জিরান ব্যবহৃত হয়। লিখে নাও, কোনো বাক্যের অন্তর্নিহিত অর্থের দিক বোঝালে সেক্ষেত্রে জিরান ব্যবহৃত হয়। হয়েছে? কোনো বাক্যের অন্তর্নিহিত অর্থের দিক বোঝালে সেক্ষেত্রে জিরান ব্যবহৃত হয়। অর্থাৎ আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলের দিকে যাচ্ছি। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলের দিকে যাচ্ছি।
সবারই হলে জানাবে। বাকিরা খবর কি? হ্যাঁ, আমি স্কুলের দিকে যাচ্ছি, বাকিরা খবর বলো। শুনতে পাচ্ছ? একমাত্র টুম্পাই নাকি দেখছে যে ও জানতে চাইছে। শঙ্কর, মৌ। হ্যাঁ, তো ঠিক আছে, দেখো এবার আমরা কিছু প্রিপোজিশনের ভাগ পড়বো, সেই ভাগগুলো পরপর লিখে নাও। সেই ভাগগুলো পরপর লিখে নাও। প্রথম ভাগ হচ্ছে সিম্পল প্রিপোজিশন, লেখো প্রত্যেকে খাতাতে। দাঁড়া, 1 সেকেন্ড ওয়েট করো। এক সেকেন্ড ওয়েট করো। তো ডিস্টার্ব না, আমাদের এদিকে এত ডিস্টার্ব। পাপিয়া এই কেবল জয়েন করলো। হুম, তাহলে প্রিপোজিশনের প্রথমে যে ভাগটা হচ্ছে, 1 নাম্বার দিয়ে লেখো সিম্পল প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশন, PREPOSITION। সিম্পল প্রিপোজিশন মানে কি? সাধারণ প্রিপোজিশন। সাধারণ প্রিপোজিশনের উদাহরণ কি কি থাকবে পরীক্ষাতে দেখবে। অন দিয়ে যুক্ত করতে বলবে, না হলে কিন্তু ইন দিয়ে যোগ করতে বলবে।
এটা হচ্ছে সিম্পল পজিশন। বোঝা গেল? সিম্পল পজিশন কথাটি মানে হচ্ছে যেগুলো সাধারণ পরীক্ষাতে দেওয়া থাকবে, যেমন অন, ইন, এইগুলো হচ্ছে সিম্পল পজিশন। এই অন দিয়ে অনেক উদাহরণ হয়, ইন দিয়ে অনেক উদাহরণ হয়, তো এইগুলো করে রাখবে। 2 নম্বর যে উদাহরণটা দেখবো, ডবল প্রিপোজিশন। ডবল, DOUBLE, ডবল প্রিপোজিশন, PREPOSITION। তা ডবল প্রিপোজিশন মানে কি? এর অর্থ হচ্ছে, লিখে নাও, দুটো সিম্পল পজিশন একসঙ্গে যুক্ত হয়ে তৈরি হবে। তাহলে দুটো সিম্পল প্রিপোজিশন, যখন একসঙ্গে যুক্ত হবে, যখন একসঙ্গে কি হবে? যুক্ত হবে। তাহলে এই উদাহরণটা কি লিখবো? এর উদাহরণ হচ্ছে অন টু। আগে ছিল অন, এখন যুক্ত হচ্ছে অন টু, তারপরে ইনটু, একটু আগে ইনটু দিয়ে উদাহরণ পড়লাম। ফলে এটুকু কারো অসুবিধা আছে? হ্যাঁ, আপ টু হবে, অনেক আছে আপ টু। ঠিক আছে, এটুকু সবাই বুঝতে পেরেছো? সিম্পল, সিম্পল একটা, হ্যাঁ, অন দিয়ে উদাহরণ তোমরা জানো বলতে গেলে, বলো। দা, কি লিখতে হবে? দা স্কাই, দা, দা বুক অন দা টেবিল, দা বুক অন দা টেবিল, দা বুক অন দা টেবিল। তারপরে কি? তারপরে ইন দিয়ে, একটা ইন দিয়ে উদাহরণ বোঝালাম, যে হি রেন্ট ইন হার, মানে সে তার আত্মাবিক অবস্থা থেকে বিরত পেল। তাহলে এটা এক্ষেত্রে ইন হলো, আর এক্ষেত্রে অন হলো। ঠিক আছে, এমনি করে উদাহরণ অনেক থাকবে, সেখানে অন টু, নাহলে ইন টু, নাহলে আপ টু, এগুলো বোঝালে কিন্তু ডবল পজিশন হইতে হবে। এই স্লাইডটা সবারই হয়ে গেছে? নেক্সট স্লাইডে যাচ্ছি। 3 নম্বর, 3 নম্বর দিয়ে লেখো। 3 নম্বর হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড, কম্পাউন্ড প্রিপোজিশন। আচ্ছা, কম্পাউন্ড মানে কি? কম্পাউন্ড মানে কি বলো? কম্পাউন্ড মানে হচ্ছে মিশ্রণ, তাই তো? কম্পাউন্ড মানে কি বললাম? মিশ্রণ। তাহলে এর যদি আমরা সংজ্ঞা বোঝাই তাহলে কি লিখবো? লিখে নাও, যে দুটো প্রিপোজিশন যখন একত্রে যুক্ত করলে নতুন প্রিপোজিশন তৈরি হবে। তাহলে দুটো প্রিপোজিশন একসঙ্গে যোগ করলে কি হবে? একটা, বলো, নতুন প্রিপোজিশন তৈরি হবে। একটা নতুন প্রিপোজিশন কি হবে? তৈরি হবে। দুটো প্রিপোজিশন যখন একসাথে যুক্ত করবে তখন কি হবে? একটা নতুন প্রিপোজিশন কিন্তু তৈরি হবে। এক্ষেত্রে কিন্তু আমরা কম্পাউন্ড প্রিপোজিশন বলি। একটা উদাহরণ দিই। তাহলে একটা উদাহরণ আমরা কি দিতে পারি এখানে? একটা উদাহরণ যেমন দিতে পারি, যেমন দেখো, বি যুক্ত সাইট, কি আমরা এটা তো পড়েছি প্রিপোজিশনে, তাই তো? সমান কি? বিসাইট। হ্যাঁ, তারপর অন
যুক্ত ক্রস, CROSS ক্রস সমান কি লিখতে পারি বলো? সাইডটা এই যে প্রশ্ন যে মিশ্রণ, মিশ্রণ এই যে কম্পাউন্ড মানে কি? কম্পাউন্ড মানে হচ্ছে যে বিসাইড তো, বিসাইড তো কম্পাউন্ড বুঝছেন, বিসাইড তো কম্পাউন্ড বুঝছেন। সাইডটাকে আমরা যুক্ত করছি আমাদের অর্থটাকে অন্তর্নিহিত করার জন্য। সাইড, হ্যাঁ এটার অর্থ হয়, তুমি কথাটা ঠিকই বলেছো যে দুটো প্রিপোজিশনটা আমি কেন বললাম, কারণ দেখো বিসাইড আর বিসাইডস, তুমি যেটা বলেছো সেটাও ঠিক, কিন্তু আমি যেটা তোমাদেরকে লিখলাম মনে রাখার জন্য, বিসাইডও থাকতে পারে আবার বিসাইডও অপশন থাকতে পারে। তাহলে এই দুটো প্রিপোজিশন কি হচ্ছে, কোনো না কোনো ক্ষেত্রে একটা শব্দের সঙ্গে দুটো যখন ব্যবহৃত হচ্ছে তখন সেই শব্দের যখন, এই অর্থটা না না তুমি রূপা যে কথাটা বলেছো এটাও সত্যি, এটা লিখে রাখো, আমার হয়তো এটা মানে কি বলবো লিখতে হয়তো মিস্টেক হলো না, এটা এটা খুব সুন্দর জিনিস, লিখে নাও যে, লেখো প্রত্যেকে লেখো, এই জায়গাটা কেটে দাও তাহলে, দুটো প্রিপোজিশনটা একসাথে যুক্ত হয়ে যখন এটা যখন অর্থটা যখন আমরা বুঝতে পারছি না, লেখো লেখো যে একটা প্রিপোজিশন ও একটা শব্দের সঙ্গে একটা অন্তর্নিহিত যখন অর্থ বোঝায় সেক্ষেত্রে কম্পাউন্ড প্রিপোজিশন আমরা তৈরি করি, লিখে রাখো। না এটা ভালো বলেছে, এটা এটা দেখিনি হয়তো, এটা লিখছি তো যেহেতু হতে পারে ভুল, যে একটা sentence এবং একটা শব্দ, একটা নতুন sentence যখন তৈরি হয় তখন composition, ঠিক কারেক্ট কথা বলেছে, হয়তো গঠনটা ভুল হচ্ছে লেখার সময়। ঠিক 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 আছে, ওটা অসুবিধা নেই, তা হয়তো আমার মিস্টেক হলো লেখার সময়। তাহলে লিখে নাও যে একটা প্রিপোজিশন ও একটা শব্দর সঙ্গে যখন একটা নতুন শব্দ মিশ্রণের ফলে একটা গঠিত হয় তখন তাকে আমরা বলি কম্পাউন্ড প্রিপোজিশন, অর্থাৎ মিশ্রণ করছে। বি সাথে সাইড, বিসাইড, বিসাইডস, অন যুক্ত অ্যাক্রস সমান এখানে কি লিখতে পারি বলো? অ্যাক্রস, ACROSS। তাহলে অনটা হচ্ছে একটা শব্দ, অনটা একটা প্রিপোজিশন আর ক্রস হচ্ছে একটা শব্দ, বি হচ্ছে একটা প্রিপোজিশন আর সাইড একটা শব্দ, হ্যাঁ বা ভালো একটা কথা, ঠিক আছে, তাহলে একটা নতুন একটা পাচ্ছি, তাহলে দুটো শব্দের একসাথে মিশিয়ে সেটা হচ্ছে অ্যাক্রস, তাহলে অ্যাক্রসটাও কিন্তু একটা প্রিপোজিশন। এটা কি হবে বলো? অন যুক্ত বাই যুক্ত আপ সমান কি হবে বলো? অন যুক্ত বাই যুক্ত আপ, এক্ষেত্রে যখন প্রিপোজিশনকে যখন আমরা মেশাবো বা কম্পাউন্ড করব তখন আমরা কি লিখবো? এভাব, কি ঠিক লিখলাম? অন যুক্ত বাই যুক্ত আপ সমান কি হয়? এভাব, তাহলে এভাবটাও কিন্তু একটা কম্পাউন্ড মিশ্রণ প্রিপোজিশন, তাহলে বিসাইড, অ্যাক্রস, এভাব এগুলো কি একটা কম্পাউন্ড প্রিপোজিশন। এটুকু লেখা হয়েছে? হ্যাঁ এটা এভাব, এটা যখন তুমি উচ্চারণ করবে তিনটেকে যখন নিয়ে যখন উচ্চারণ করবে না তখন এভাব, 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 অনাভাব, উচ্চারণের ক্ষেত্রে এটা এভাব আসবে, মানে আমরা তো এখানে লিখতে পারি না যে এ বি, বি তো এখানে বোঝাচ্ছে, তাহলে এটা অনাভাব, এটা উচ্চারণ কি? ONAB, এভাব।
এটুকু অসুবিধা আছে কাউরির? যেটুকু পড়ালাম তার মধ্যে কিছু অসুবিধা? চলো নেক্সট। এবার ফ্রেজাল প্রিপোজিশন 4 নাম্বার। ফ্রেজাল শব্দটা কোথা থেকে এসছে বলো তো? হ্যাঁ, ফ্রেজ, ফ্রেজ, ফ্রেজ থেকে কথাটি এসছে। ফ্রেজ কথাটি মানে কি? ফ্রেজ কথাটি মানে কি? পরিষ্কার মানে যে বাক্যটার মধ্যে কোনো গ্রামাটিক্যাল ভুল নেই, অর্থাৎ নির্দিষ্ট অর্থ নির্দিষ্ট নির্দিষ্ট শব্দকে বোঝায় কিন্তু সেই শব্দটার মধ্যে কোনো গ্রামাটিক্যাল ভুল নেই। ঠিক আছে? এটাকেই বলছে ফ্রেজাল। কারেক্ট বলেছে টুম্পা, কারেক্ট বলেছে। টুম্পা বলেছে যে নির্দিষ্ট শব্দ বোঝাবে, সেই শব্দটার মধ্যে কোনো গ্রামাটিক্যাল ভুল থাকবে না। তো এই থেকে এসেছে ফ্রেজাল বা ফ্রেজ। তো এই প্রিপোজিশনের সংজ্ঞাটা কি লিখবো বলো? অর্থাৎ সেখানে কোনো কি থাকবে না বলো? সেখানে কোনো ভার্ব থাকবে না, এটা মনে রাখবে, সংক্ষেপে লিখে নাও পাশে। এই ফ্রেজাল প্রিপোজিশনে বাক্যের শুরুতে কোনো ভার্ব যুক্ত হবে না, অর্থাৎ কোনো কোনো ভার্ব থাকবে না, কোনো ভার্ব থাকবে না। এটা হচ্ছে এর কি পয়েন্ট। কি লিখলাম? কি পয়েন্ট। এটা হচ্ছে এর কি পয়েন্ট। তাহলে যদি আমি সংজ্ঞাটা লিখি তাহলে কি লিখবো বলো? একগুচ্ছ শব্দ, দেখো, একগুচ্ছ শব্দ। আচ্ছা, লেখাগুলো বুঝতে পারছো তো? সবাই জানাবে। একগুচ্ছ শব্দ একসঙ্গে যুক্ত হয়ে, লিখে নাও, একসঙ্গে যুক্ত হয়ে, তাহলে একগুচ্ছ শব্দ একসঙ্গে যুক্ত হয়ে কি করে একটি শব্দ তৈরি করে, তখন তাকে আমরা বলি ফ্রেজাল প্রিপোজিশন। তাহলে একটা উদাহরণ দেখবো আমরা। একটা উদাহরণ দেখবো, হ্যাঁ কি না? দেখো একটা উদাহরণ দেখো, তাহলে বুঝতে পারবে। যখন কোনো ফ্রেজ প্রিপোজিশনের মতো আচরণ করবে, তার মানে এটা আরেকটা উদাহরণ, আরেকটাও এখানে অর দিয়ে লিখতে পারো। কি অর দিয়ে লিখবে? যখন কোনো যখন কোনো ফ্রেজ যখন কোনো ফ্রেজ প্রিপোজিশনের মতো আচরণ করবে, প্রিপোজিশনের মতো প্রিপোজিশনের মতো কি করবে? আচরণ করবে। প্রিপোজিশনের মতো কি করবে? আচরণ করবে। তাহলে একটা উদাহরণ দেখো, এ কাপ অফ টি মানে কি? এক কাপ চা। তাহলে এক কাপ চা, তাহলে বলো এর মধ্যে কি ফ্রেজাল প্রিপোজিশন হচ্ছে না হচ্ছে না? এটুকুর মধ্যে কোনো ভার্ব আছে? ভার্ব নেই, তাহলে আমার এটাতে মিলিয়ে গেল, এই কি পয়েন্ট আমার মিলিয়ে গেল। তাহলে যে
শব্দে কোনো ভার্ব থাকবে না, অথচ একগুচ্ছ শব্দ ব্যবহার করে একটা শব্দ তৈরি করবে। অর্থাৎ যখন কোনো ফ্রেজ প্রিপোজিশনের মতো আচরণ করবে তখন তাকে আমরা বলবো ফ্রেজ প্রিপোজিশন। আরেকটা শব্দ নিই, মানে আরেকটা উদাহরণ নিই, এটা আরো ভালো বুঝতে পারবে। হি ইজ অ্যাবসেন্ট, হি ইজ অ্যাবসেন্ট, হি ইজ অ্যাবসেন্ট ডিউ টু হিজ ইলনেস, ডিউ টু হিজ, কত সুন্দর একটা বাক্য দেখো, ডিউ টু হিজ, HISS, ডিউ টু হিজ ইলনেস মানে কি বলো? সে দীর্ঘদিন সে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় কামাই কামাই করেছে। কথাটি মানে হচ্ছে যে কামাই করা, মানে একটা কাজ মানে কিছু বোঝাচ্ছে, কিন্তু ওটার মধ্যে কিন্তু হ্যাঁ বলো। অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট তো কর্ম বোঝাচ্ছে, অ্যাবসেন্ট তো কামাই, তো অ্যাবসেন্ট তো কামাই বোঝাচ্ছে। একটা বাক্যের অ্যাবসেন্ট বোঝাচ্ছে একটা কামাইয়ের উপায়, তা কামাইটা কি করে ভার্ব হয়? এটা ভার্ব কোনগুলো? ওয়ার্ক, ডু, ইট, যেগুলো দিয়ে আমরা মানে কাজ করবো, তো এখানে কোনো কাজ হচ্ছে। হুম, ইকো হচ্ছে? আচ্ছা, প্রত্যেকে শুনতে পাচ্ছো আমার সাউন্ডটা ইকো হচ্ছে কি? কাউরির কোনো মাইক মনে হয় অন আছে, সেক্ষেত্রে জন্যই ইকো হচ্ছে। তাহলে দেখো, এখানের মধ্যে কি কোনো ভার্ব আমরা খুঁজে পেয়েছি? হি ইজ অ্যাবসেন্ট ডিউ টু হিজ ইলনেস, এখানের মধ্যে কোনো ভার্ব আছে, মানে করা বোঝাচ্ছে কিছু? এটা তো কোনো ভার্ব নয়, এটা আমি তো কামাই করেছি, আমি স্কুল যাইনি। কেন স্কুল যাইনি তার কারণটা দেখো এখানে দিয়ে দিয়েছে। আমার দেখো এখানে লেখা আছে কি পয়েন্টে, কি লেখা আছে যে যখন কোনো ফ্রেজ প্রিপোজিশনের মতো আচরণ করবে, অর্থাৎ একগুচ্ছ শব্দ, দেখো এখানে একগুচ্ছ শব্দ আছে, সে একগুচ্ছ শব্দ কি হচ্ছে, যে একসঙ্গে যখন ব্যবহার হচ্ছে তখন একটি শব্দ তৈরি করছে। তাহলে একটি শব্দ মানে কোনটা? আমার দীর্ঘদিন অসুস্থ থাকায়, মানে আমি দীর্ঘদিন অসুস্থ থাকায় কামাই করেছি। কি কামাই করেছি, কেন যাইনি, আমি তো বলিনি এই বাক্যটার মধ্যে। তাহলে এটা কি? ফ্রেজাল প্রিপোজিশন। অর্থাৎ যে প্রিপোজিশনের বাক্যের ব্যবহৃত শব্দে কোনো ভার্ব থাকবে না, অথচ শব্দটা একসঙ্গে যখন ব্যবহৃত হবে একটা নতুন শব্দ তৈরি করবে, তখন তাকে আমরা বলবো ফ্রেজাল প্রিপোজিশন। হ্যাঁ, একটা নতুন বাক্য তৈরি করছে, তখন তাকে আমরা বলছি ফ্রেজাল প্রিপোজিশন। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট, যে পজিশনটা আমরা পড়বো সেটা হচ্ছে ডিসগাইজড প্রিপোজিশন। ডিসগাইজড, GUISED, ডিসগাইজড প্রিপোজিশন। ডিসগাইজড মানে কি? কথাটা শুনে কেমন লাগছে আমাদের, বলো না, যে ছদ্মবেশী, তাই না? ডিসগাইজ কথাটি মানে হচ্ছে ছদ্মবেশী। ছদ্মবেশী প্রিপোজিশন কিন্তু বাক্যে থাকলে বুঝতে হবে। তাহলে বলো, একটা উদাহরণ লিখছি এখানে, তোমরা বলবে যে উদাহরণটার মধ্যে কোনটা ছদ্মবেশ ধারণ করে আছে। মিল্ক সিজ 1 লিটার এ রুপি।
সঠিক উত্তর কি হবে? মিল্ক সিজ 1 লিটার এ রুপি। এক টাকায়, বলো, এ রুপি মানে হচ্ছে কি 1 টাকায় 1 লিটার দুধ কি হয়? পাওয়া, সেলস মানে বিক্রি হয়, 1 টাকায় 1 লিটার দুধ বিক্রি হয়। তা এই বাক্যটার মধ্যে আরেক কি লাগালে শব্দটার অর্থটা পূর্ণ হবে? লিখতে পারি আমি একটা বাক্য বলতে পারি, আগের দিনে 1 টাকায় 1 লিটার দুধ বিক্রি করতো বা পাওয়া যেত। তাহলে এই যে আগের দিনে মানে বিফোর, এই শব্দটা দেখো এখানে নেই, আমি ধরে নিচ্ছি। এখন বর্তমানে কি 1 টাকায় 1 লিটার দুধ পাওয়া যায়? এটা কি কখনো সম্ভব? সম্ভব না। তাহলে সেটা কখন হতো? বিফোর মানে আগে। তাহলে আগে যখন বোঝাতো তাহলে তোমাকে সেটা ছদ্মবেশ রূপ ধারণ করে আছে। তো এই উদাহরণটাই হচ্ছে ছদ্মবেশী প্রিপোজিশন। বুঝাতে পারলাম? এটুকু বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? হ্যাঁ, আমি একটা উদাহরণ দিচ্ছি। ডিসগাইজড প্রিপোজিশন কথাটি মানে হচ্ছে যে ছদ্মবেশী প্রিপোজিশন। ছদ্মবেশী প্রিপোজিশন মানে হচ্ছে যে একটা বাক্যে অর্থ, ভার সবকিছুই থাকবে, কিন্তু অন্তর্নিহিত অর্থ ভালোভাবে বিশ্লেষণ করতে গেলে তোমাকে কিছু না কিছু একটা যোগ করতে হবে। মানে হয়তো সেটা মিস্টেক থাকবে, তাহলে সেটা কি মিস্টেক আছে এখানে? বিফোর মিস্টেক আছে, যে আগের দিনের 1 দিনে 1 লিটার, আগের দিনে 1 টাকায় 1 লিটার দুধ পাওয়া যেত বা বিক্রি করতো। তাহলে এখানে তুমি বলো যে আগের দিনে কি এই বাক্যটার মধ্যে কোথায় আছে? তাহলে সেটাকে আমাদেরকে আনতে হচ্ছে। আর একটা উদাহরণ দেখো, বুঝতে পারবে। হি কেম at 3 o'clock. হি কেম at 3 o'clock, এখানে একটা জিনিস বসবে, সেটা কোথায় বসবে বলো তো? যেটা অভাব আছে সেটাই হচ্ছে ছদ্মবেশী প্রিপোজিশন। এর মানেটা হচ্ছে সে 3টের সময় এসেছিল। হি কেম at 3 o'clock। তাহলে কি দিলে বাক্যটা পরিপূর্ণ হবে? আগে যেমন আমরা বিফোর দিলাম, সেরকম এখানে কি দিলে বাক্যটা পরিপূর্ণ হবে? কেমন লাগছে না? এই জায়গাটাতে কেমন আমার মনে হচ্ছে যে, দেখো তো ভালো করে। দেখো, হি কেম at 3 o'clock, এই জায়গাটার মধ্যে কি বসাবো? এখানে ও, কখনো দেখেছো কোনো বাক্যে ও ব্যবহৃত হতে? এটাই হচ্ছে ছদ্মবেশী উদাহরণ। এর পরিবর্তে কি হবে? অফ। তাহলে হি কেম at 3 o'clock, 3 o'clock, 3 o'clock, সে ঘড়ির 3টের সময় এসেছিল। বোঝা গেল না যায়নি? সে ঘড়ির 3টের সময় এসেছিল। 3টের, এর বোঝালে অফ হয়। সবসময় মনে রাখবে, এর বোঝালে অফ হয়। তাহলে এখানে ও ছিল, ওটার পরিবর্তে এখানে হয়ে গেল অফ। ঠিক আছে, লাস্ট, পার্টিসিপেল প্রিপোজিশন। পার্টিসিপেল
প্রিপোজিশন। পার্টিসিপেল মনে হচ্ছে নামটা মনে রাখতে কি পাচ্ছি, যে অংশগ্রহণ করা। তার মানে এই প্রিপোজিশনের উদাহরণ কি লিখবো? হি গোয়িং টু স্কুল। তাহলে এখানের মধ্যে পার্টিসিপেল প্রিপোজিশন কোনটা? হি গোয়িং টু স্কুল, এখানের মধ্যে পার্টিসিপেল প্রিপোজিশন কোনটা? বলো টুম্পা। এখানের মধ্যে পার্টিসিপেল প্রিপোজিশন কোনটা? জিরান ব্যবহৃত করলাম না একটু আগে? গোয়িং। তবে এই গোয়িংটা হচ্ছে এর পার্টিসিপেল প্রিপোজিশনটা উদাহরণ। ঠিক আছে, বলো এটুকুর মধ্যে কারোর কিছু অসুবিধা? কে কোনো জায়গায় বুঝতে পারেনি বলতে পারো। পার্টিসিপেল প্রিপোজিশনটা মানে হচ্ছে যে প্রিপোজিশনটার সাথে আইএনজি যোগ হবে ভার্বের সাথে। ভার্বের সাথে আইএনজি যোগ, লিখে নাও পাশে। যে বাক্যে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তাহলে ভার্ব প্লাস আইএনজি, এটা মানে হচ্ছে পার্টিসিপেল প্রিপোজিশন। তাহলে হি গোয়িং টু স্কুল, তাহলে এখানের মধ্যে পার্টিসিপেল প্রিপোজিশন কোনটা? গোয়িংটা। যখন ভার্ব প্লাস আইএনজি যখন বাক্যের আগে বসবে, তখন সেটা হয়ে যাবে জিরান্ট। এটা ভুল যেন না হয়। ভার্ব প্লাস আইএনজি যখন বাক্যের আগে বসবে, যেমন গোয়িং, গোয়িং টু স্কুল, কে গোয়িং টু স্কুল আমি জানি না, তাহলে গোয়িংটা হচ্ছে জিরান্ট। আর এই গোয়িং যখন মাঝামাঝি জায়গাতে বসবে, তখন সেটা হবে পার্টিসিপেল প্রিপোজিশন। এই দুটো যেন পরীক্ষায় খাতাতে মনে থাকে যেন। বোঝা গেল? বেশ, আজকে এটুকুই থাক। নেক্সট দিন আমরা প্রিপোজিশন সম্পর্কে আরো কিছু উদাহরণ প্র্যাকটিস করব। আর তোমাদের আজকে যতটুকু পড়ালাম আমি পিডিএফ দিয়ে দেবো। এই পিডিএফ এর মধ্যে তোমরা খাতাতে যারা ইনপুট করনি কিংবা লেখনি, তারা নোট ডাউন করে নেবে। ওকে, বেশ, কারো যদি কোনো কিছু প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো। কারোর কোনো প্রশ্ন আছে? পাপিয়া, রিম্পা? হ্যাঁ বলো। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে বলতে গেলে চেষ্টা করছি এখন। এখন চেষ্টা করছি গো, এখন মানে এটা কনফার্ম বলতে পারছি না, তবে যদি হয়ে যায় হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। ঠিক আছে, এটা এখন ভাবিনি এটা কতটা যাবে, কিন্তু এখন এটা ভাবিনি এখন। তো জানি না কতটা হবে, এখন যতটা পর্যন্ত হচ্ছে এখন টেলিগ্রামেই নাও, লাইভ ক্লাস করো। অসুবিধা হলে আমাকে গ্রুপে জানাবে। কালকে বাড়িতেই থাকবো, যদি সেরকম হয় তো তাড়াতাড়ি নিয়ে নেবো কালকে। আর একটা কথা বলে রাখি, আমাদের গ্রুপে যারা যারা ভাবছো যে আইসিডিএস একটা প্রিপারেশন নেবো, কালকে একটা 8টা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস আছে আমাদের, তোমরা কিন্তু জয়েন করতে পারো। আইসিডিএস বেরোবে, আইসিডিএস বেরোবে, আমি দিয়ে দেবো গ্রুপে। কিন্তু এখন থেকে প্রিপারেশনটা নেওয়া ভালো, টেটের সাথেও হয়ে যাবে। তোমাদেরকেও কিন্তু বলেছিলাম ভর্তি হওয়ার সময় প্রত্যেককে, যে আইসিডিএসটা এখানে তোমরা ফ্রিতে পেয়ে যাবে, তার জন্য তোমাদের কোনো পে করতে হবে না। তো আমি প্রত্যেকেই বলে রাখছি, যারা যদি সময় থাকে 8টার সময়, রাত 8টার সময় আমাদের আইসিডিএস এর কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হবে 1 ঘন্টা। তো গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে করানো হবে, প্রায় 6 মাস ধরে করানো হবে। আইসিডিএস এর সিলেবাস আর রেল গ্রুপের সিলেবাস একই। আরে রেল গ্রুপ ডি প্রাইমারি টেটের সিলেবাস সঙ্গে আইসিডিএস মিলবে না। আইসিডিএস তো একটা আলাদা ভাবে পড়াচ্ছি না, আমি আলাদা কোর্স করাচ্ছি না, প্রাইমারির সঙ্গে মিশিয়েছি। তো যারা ইচ্ছা করবে,
যে আমি গ্রুপে জয়েন করব তারা কিন্তু আমাকে ইনফর্ম করে দেবে সকালবেলাতে কিন্তু, যে স্যার আমাকে জয়েন করাবেন, আমি তবে জয়েন করাবো। ঠিক আছে, কিংবা আজকেই বলে নাও যে কারা কারা ক্লাস করবে কারেন্ট অ্যাফেয়ার্স। 8টা থেকে কিন্তু আছি, কালকে 8টা থেকে আছি, কালকে রাত্রি 8টা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস আছে, 10টা থেকে ক্লাস আছে সিডিপি। তো আমি দুটো ক্লাসই করাবো। তো তোমার যদি 8টা থেকে যদি কারোর টাইম থাকে তো সিডিপি আইসিডিএস এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্সটা করে নেবে। ঠিক আছে, ভালো একটা ক্লাস হবে, দেখবে ভালো ক্লাস পাবে কালকে, এবং পিডিএফও দিয়ে দেওয়া হবে তোমাদের গ্রুপে। ঠিক আছে, বলে নিও তোমাদের সব যারা যারা আছো, তোমাদের নিজেদের মধ্যে যদি কেউ থাকে আইসিডিএস করতে চাই, প্রিপারেশন নিতে চাই। আর আইসিডিএস এ একটা হিউজ ভ্যাকেন্সি বেরোচ্ছে কিন্তু 13,000-এর মতো সামথিং, জানি না কতটা বেরোচ্ছে, কিন্তু আমি শুনেছি 13,000-এর মতো। তো এটা যেন হাতছাড়া না হয়, প্রত্যেকেই পরীক্ষা দেবে, আর প্রশ্ন খুব সহজ হয়। তো এটুকু বলার ছিল। ঠিক আছে, বেশ। হ্যাঁ, পোস্ট করাবো, হ্যাঁ, পোস্ট করাবো। ওখানে সিলেবাসে থাকবে, আইসিডিএস এর সিলেবাসে থাকছে, ওখানে লিখে নিতে পারো। আইসিডিএস এর ওখানে সিলেবাসে থাকছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং অ্যান্ড জিকে। 1 নাম্বার এই পার্টটা আমি করাবো। 2 নম্বর থাকছে ইংলিশ, ইংলিশটা মিশে যাবে তোমাদের একই সাথে, ইংলিশের গ্রামারটা একসাথে হয়ে যাবে, গ্রামার টেট আর ওইটা ইংলিশ গ্রামার এটা। 3 নম্বর থাকছে ম্যাথ, ম্যাথামেটিক্স, কারণ টেটের ম্যাথ ওখানকার ম্যাথ সম্পূর্ণ আলাদা হবে, ম্যাথামেটিক্স। এই তিনটি এখন থাকছে ওখানে। ওকে, ওটা এখন কিছু বলতে পারছি না, তোমরা টেট পরীক্ষাটা দিয়ে দাও ডিসেম্বর মাস পর থেকে, ওটা তখন স্টার্টিং হবে। এখন হয়তো এখন ওই আমরা ডেমো ক্লাস দেবো কিছু কিছু জনকে। পরীক্ষা ডিসেম্বর আগে কেন, পরীক্ষা হবে সেই মার্চ ফেব্রুয়ারিতে। ক্লাস তখন নিয়ে নেবো, যে অনেক ক্লাস নিয়ে নেবো, আমি তখন অনেক ক্লাস নিয়ে নেবো, তখন অসুবিধা নেই। এই যে টেটের ফাঁকা ফাঁকা ক্লাস নিয়ে নেবো না, টেটের ফাঁকা ফাঁকা ক্লাস নিয়ে নেবো যে 8টা দিকে হবে, রাত্রি 8টা থেকে। ঠিক আছে, জয়েন করে নিও। ঠিক আছে, বেশ, জয়েন করে নেবো। শুধু টেনের সিলেবাস। না না, কোয়ালিফিকেশন থাকবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, ক্লাস 8 পাস। এবারে যেমন তোমাদের পদে ইচ্ছা থাকবে সেরকম পদে করবে। সুপারভাইজার ওটা। সুপারভাইজারটা হচ্ছে ওই যে পুরোটাকে পরিচালনা করা। সেটা সেটা, হ্যাঁ। ওটা স্যালারি স্ট্রাকচারটা আমি পরে বলবো, ক্লাসে আলোচনা করব, কালকে ক্লাসে থাকবে, ওখানে ক্লাসে দেখতে পাবে। বেশ। পাপিয়া, টুম্পা, এরা তো, পাপিয়া তো করবে না, ও টেটের জন্য পড়াশোনা করবে। আমি শুনতে পাইনি, তুমি তো বলছো না আমি ক্লাস করব। ও ঠিক আছে, বেশ বেশ, ঠিক, ম্যাম মেসেজ করে দিও আমাকে তাহলে। হ্যাঁ, গুড নাইট প্রত্যেকে, গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে। ঠিক ক্লাস।